অঞ্জনা দেবী তার ননদ পল্লবী দেবীর সঙ্গে ফোনে কথা বলছিলেন। আরে তবে কি বলছি শোন, আমাদের মেয়ে ঝিনুক তো অনেক ভাগ্যবতী। এই দেখ না, আশীর্বাদ করতে এসে ও শাশুড়ি ওকে গলার চেন দিয়েছে, আর ওর কাকি শাশুড়ি তো সোনার আংটি দিয়েছে। ওরা খুব ভালো লোক, ওদের মধ্যে খুব মিল। আমার মেয়ে তো একসঙ্গে দুই শ্বশুর বাড়ির ভালোবাসা পাবে। হ্যাঁ হ্যাঁ, পরের মাসেই তো দিন ফাইনাল হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি। হ্যাঁ, বাকিদেরকেও তো ফোন করতে হবে। অঞ্জনা দেবী ফোন রাখার পর ঝিনুক সেখানে আসে এবং বলে, আরে মা, তুমি কার সঙ্গে কথা বলছো আর আমার শ্বশুরবাড়ির এত প্রশংসা করছো? আরে তোর পিসি ফোন করেছিল, সারাক্ষণ আমার মিনার শ্বশুরবাড়ির লোকেরা এই, আমার মিনার শ্বশুরবাড়ির লোকেরা ওই। তাই আজকে আমিও শুনিয়ে দিলাম যে আমার ঝিনুকের শ্বশুরবাড়ির লোকেরা বাকি সবার থেকে অনেক ভালো। তা শুনিয়েছো, ভালোই করেছো। তোমার যা খুশি তুমি তাই করো। আর দেখতে গেলে সত্যি সত্যি তো আমার শ্বশুরবাড়ির লোকেরা অনেক ভালো। আমি তো খুবই ভাগ্যবতী। সবাই দিনরাত ফোন করে আমার খবর নেয়। আর আমার দুই ননদ, তারা তো সারা দিন আমাকে এসএমএস করে। আর কাকু বলেছে বিয়ের পরে তোমাকে এই বাড়িতেই গৃহপ্রবেশ করতে হবে বৌমা। সত্যি বাবা, তুই ওদের বাড়ির একমাত্র বৌমা। তোর কাকু শ্বশুরের তো একটাই মেয়ে, তারও আবার বিয়ে হয়ে গেছে। ওদের তো আর কেউই নেই। তোর ননদের বিয়ে হয়ে যাবার পর বাড়ি তো আরো খালি হয়ে যাবে। তুই হবি সবার একমাত্র ভরসা। তোকে তো সবাইকে ভালোবাসতেই হবে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। দেখো না, সব মেয়েরা বিয়ের আগেই শ্বশুরবাড়ির নামে তো ভয় পায়। আমি তো বুঝতেই পারি না এরা কেন এত ভয় পায়। আমি তো খুবই এক্সাইটেড, এত ভালোবাসা পাচ্ছি, আর কি চাই। হ্যাঁ, একদম তাই। সবার সাথে মিলেমিশে আনন্দ করে থাকলেই আমি শান্তি পাবো। যাই হোক, আমি রান্নাটা দেখে আসি। এভাবেই ঝিনুক এবং অঞ্জনা দেবী ঝিনুকের হবু শ্বশুরবাড়ি নিয়ে সারাদিন রাত আলোচনা করতেন। শ্বশুরবাড়ির লোকেরা ফোন করে কি বলেছে, তাকে তারা কত ভালোবাসে, এসব নিয়ে ঝিনুকের আনন্দের সীমা ছিল না। দেখতে দেখতে ঝিনুকের বিয়ে হয়ে যায়। গৃহপ্রবেশের সময় তার শাশুড়ি প্রিয়া দেবী এবং কাকি শাশুড়ি লেখা দেবী দুজনেই মেন গেটের সামনে দাঁড়িয়ে থাকেন। প্রিয়া দেবী বলেন, এই যে বৌমা, কলসিটাকে পা দিয়ে ফেলে ঘরের ভেতরে প্রবেশ করো। বৌমা, এদিকের কাজ হয়ে গেলে তুমি একটু আমার ঘরে ঢুকে কয়েকটা আচার অনুষ্ঠান করে দিও। তুমি তো আমার বাড়িরও বৌমা। আরে বাবা, হ্যাঁ রে হ্যাঁ। বৌমাকে কি আমি একা নিজের করে রেখে দেবো নাকি? বৌমা তো আমাদের দুজনের বাড়িরই। এসব কথা শুনে ঝিনুক আহ্লাদে আটখানা হয়ে যায়। তখনই তার কাকু শ্বশুর দীনেশ বাবু বলেন, বৌমা, ভালো করে বাড়িটা দেখে নাও। এখানে সবাই তোমার নিজের। আজ থেকে সব দায়িত্ব তোমারই রইলো। তুমি আমাদের একমাত্র ভরসা। কি বলো? হা হা হা। সব আচার অনুষ্ঠান শেষ করার পর ঝিনুক তার রুমে আসে এবং তার স্বামী নীতিশকে বলে, নীতিশ, আমি সত্যি খুব লাকি। একসঙ্গে দুটো শাশুড়ি, দুটো শ্বশুর আর দুটো ননদের ভালোবাসা পাচ্ছি। এবাড়ির পরিবেশ থেকে আমার শুধু বারবার মনে হচ্ছে আমি স্বর্গে চলে এসেছি। সবাই আমাকে এত ভালোবাসবে আমি কল্পনাও করতে পারিনি। হ্যাঁ, আমাদের বাড়ির লোকেরা সকলেই মিলেমিশে থাকতে পছন্দ করে। তবে তুমি বেশি এক্সাইট হয়েও না। দু বাড়ির দায়িত্ব কিন্তু সহজ না। আরে তুমি এত চিন্তা করো না তো, আমিও কোনো অংশে কম নয়। রান্না বান্না, বাড়ির কাজ আমি সবেতেই এক্সপার্ট। দেখবে তুমি, আজকে এরা আমাকে যত ভালোবাসছে 10 বছর পর ততটাই ভালোবাসবে। আমি ঠিক সবার মন জয় করেই রাখবো। কালকেই দেখো না আমি কি কামাল করি। কেন, কালকে কি করবে? কালকে আমার এই বাড়িতে প্রথম রান্না। আমি এত ভালো ভালো রেসিপি শিখে এসেছি, যা খেয়ে বাড়ির সকলে না প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। পরের দিন ভোরে উঠে ঝিনুক রান্নাঘরে যায় এবং 4-5 রকমের খাবার তৈরি করে। সে সবাইকে খুশি করার জন্য একাই সবকিছু করে নেয়। রান্না বান্না হয়ে যাবার পর তার শাশুড়ি তার কাছে আসে এবং বলে, আরে বৌমা, এত সকাল সকাল তুমি সবকিছু রান্না করে ফেলেছো? তুমি একা এত কিছু রান্না করলে? আমাকে তো ডাকতে পারতে, আমি সাহায্য করে দিতাম। মা, আমি থাকতে আপনি কেন কাজ করতে যাবেন? তাছাড়া আজকে আমার প্রথম রান্না, তাই আমি সবকিছু একাই করেছি। আর মা শুনুন না, আমি একটু বেশি করেই খাবার রান্না করেছি। আজ দুই পরিবার একসঙ্গে খেলে কেমন হয় মা? হ্যাঁ, তা মন্দ হয় না বটে। দাঁড়াও, আমি এক্ষুনি সবাইকে ডেকে আনছি। সবাই একসঙ্গে খেতে বসে এবং ঝিনুক সবাইকে খাবার বেড়ে দেয়। সবাই ঝিনুকের হাতের খাবার খেয়ে খুবই সুনাম করে। তা দেখে ঝিনুক যেন আকাশে উঠতে থাকে। এত সুখ তার যেন স্বপ্ন মনে হচ্ছিল। কিন্তু ঝিনুক বুঝতে পারেনি যে এগুলো শুধুমাত্র তার কল্পনা ছিল, কারণ এসব প্রথমেই সবার খুব ভালো লাগে।
1 মাস পর ধীরে ধীরে এসব ঝিনুকের বিরক্ত লাগতে শুরু করে। একদিন ঝিনুক মনে মনে ভাবছিল যে সে একটু তার বান্ধবী রিম্পার সঙ্গে দেখা করতে যাবে। ঠিক তখনই তার শাশুড়ি তার কাছে এসে বলে, বৌমা, আজকে ঢেঁড়স ভাজা, ডাল ডাঁটা, আলু মাছের তরকারি আর শাক চচ্চড়ি করে নাও। বাজার থেকে তোমার বাবা ছোট ছোট চিংড়ি মাছ কিনে এনেছে, ওগুলোকে বেছে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবে, কেমন? মা, আমি ভাবছিলাম আজকে যে কোনো একটা তরকারি আর ভাত রান্না করব। আসলে আজ আমি একটু বাইরে বের হতাম, একটু দরকার ছিল। ঠিক তখনই তার ননদ রূপালী এবং কাকি শাশুড়ি সেখানে আসে আর বলে, বৌদি, আমি কলেজের জন্য বেরোবো, তুমি প্লিজ আমার জন্য একটু স্যান্ডউইচ করে দাও না। আরে বৌমা, তোমার এদিকে রান্না বান্না হয়ে গেলে তুমি একটু আমাদের ওদিকে গিয়ে সাহায্য করে দিও। দেখো না, আজ মিতালি শ্বশুরবাড়ির লোকেরা সব আসবে, জামাই মিতালিও আসবে। এত লোকের রান্না আমি একা একা করতে পারি বলো? আচ্ছা কাকিমা, ঠিক আছে, আপনি সবকিছু তৈরি করে রাখুন, আমি গিয়ে রান্নাটা করে দেব। আরে বৌমা, আজকালকার রান্নার আমি কি বুঝি বলো তো? মিতালি তো বলে দিয়েছে কি সব বাটার পনির, ডাল মাখানি আর নানপুরি বানাতে বললো। ওসবের তো আমি কিছুই জানি না বাপু। তুমি এসে তুমি তোমার মতো করে নিও, আমি রান্নাঘরটা তোমার দায়িত্বে দিলাম। বৌদি, আগে আমার স্যান্ডউইচটা করে দাও, তারপর তুমি যা খুশি করো। বেচারা ঝিনুক যেন সমস্যায় পড়ে যায়। এক এক করে সে নিজের বাড়ির রান্না কমপ্লিট করে তারপর কাকি শাশুড়ির বাড়িতে গিয়ে আত্মীয় স্বজনদের জন্য অনেক রান্না বান্না করে। এসব করতে করতে বিকেল হয়ে যায়। এরপর সব আত্মীয়দের আপ্যায়ন করা, তাদেরকে খাওয়ানো, এসবে সে ক্লান্ত হয়ে যায় এবং নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই ঝিনুকের শ্বশুর মশাই ডাক দিয়ে বলেন, বৌমা, ও বৌমা, দেখে যাও তোমার রতন কাকু এসেছে। আমাদের জন্য একটু চটপট কফি আর পকোড়া করে দাও তো। শ্বশুরের ফরমাইশ শুনে ক্লান্ত ঝিনুক আবার বিছানা ছেড়ে ওঠে এবং রান্নাঘরে গিয়ে চা, পকোড়া ইত্যাদি তৈরি করে। এভাবেই ঝিনুকের দিন কাটতে থাকে। একসঙ্গে দুই পরিবারের রান্নাবান্না কাজে ঝামেলা সামলাতে সামলাতে তার জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। একদিন তাদের এক কাছের আত্মীয়র বাড়িতে অনুষ্ঠান ছিল। বিয়ে বাড়ি খেয়ে সে দুই শাশুড়ি ক্লান্ত হয়ে যায় এবং সোফাতে বসে পড়ে। তখন লেখাদেবী বলেন, বাবা গো, আজ যা গরম পড়েছিল, দেখতে দেখতে বিকেল হয়ে গেল। এত টায়ার্ড লাগছে যে কি বলবো। রাতের রান্না বান্না করতে একটুও ইচ্ছা করছে না। আরে বাবা, তোমাকে আর রান্না বান্না করতে হবে কেন? আমি বৌমাকে বলে দিচ্ছি, আজ রাতে দুই পরিবার একসঙ্গেই খেয়ে নেব, ও সবার রান্না করে নেবে ক্ষণে। এ কথা শুনে ঝিনুক মনে মনে বলে, বাড়ির প্রত্যেকটা মেম্বার ক্লান্ত হয়ে গেছে, একমাত্র আমি ছাড়া। এতজনের রান্না আমি একা করব আর ওরা বসে বসে সব আরাম করবে? এরা সবাই মানুষ নাকি পাথর? এদের মনে কি দয়া মায়া বলে কিছু নেই? আর আমার ননদটা সেজে গুজে বিয়ে বাড়ি খেয়ে এসে এখন বসে বসে এসিতে ফোন ঘাঁটছে। ও যে আমাকে একটু সাহায্য করবে তারও কোনো আশা নেই। কিন্তু ঝিনুক তার মনের কথা কাউকেই বলতে পারে না। রান্না বান্না হয়ে যাবার পর প্রিয়া দেবী তাকে বলেন, বৌমা, রান্না হয়ে গেছে, তুমি এবার আমাকে একটু তেল মালিশ করে দেবে? আসলে আমার পা, কোমর ব্যথা একেবারে খসে পড়ে যাচ্ছে। আমারও খুব কোমরটা ব্যথা করেছে গো। সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কাটালাম, ওখানে তো বসারও সেরকম কোনো সুযোগ সুবিধা ছিল না। আরে চিন্তা করো না, ঝিনুক এত সুন্দর কোমরে মালিশ করে, 2 মিনিটে তোমার ব্যথা গায়েব হয়ে যাবে। যাও মা, একটু বেশি করে তেল গরম করে আনো, আর আমাদের দুজনকে একটু ভালো করে মালিশ করে দাও তো। বাধ্য হয়ে ঝিনুক রান্নাঘরে যায় এবং তেল গরম করে নিয়ে আসে এবং সারা সন্ধে ধরে সে দুই শাশুড়ির কোমরে পায়ে তেল মালিশ করতে থাকে। পরের দিন তার বান্ধবী রিম্পা তার সঙ্গে দেখা করতে আসে এবং বলে, ঝিনুক, তুই যে আমার সঙ্গে দেখা করতে যাবি বলেছিলিস, কি হয়েছে তোর? তুই তো জানিস আর মাত্র 15 দিন পর আমার বিয়ে। তুই তো আমাকে এখন থেকেই পাত্তা দিচ্ছিস না। আরে আমার বিয়ে সব কেনাকাটা কি আমি একা করব নাকি? রিম্পা, তোর পায়ে পড়ি, তুই বিয়ে করিস না বোন। বিয়ে করলে তোর জীবনটা শেষ হয়ে যাবে। আমাকে দেখ, আমার কি অবস্থা হয়েছে। কোথায় ভেবেছিলাম আমি স্বর্গে এসে গেছি, কিন্তু আমি যে কোথায় এসে পড়েছি তা আমি নিজেও বুঝতে পারছি না। জাঁতা কলের মতো এরা আমাকে পিষে মেরে ফেলছে। এভাবে ঝিনুক তার দুই শ্বশুরবাড়ির কথা রিম্পাকে সবকিছু বলে। সবকিছু শুনে রিম্পা তাকে কিছু পরামর্শ দেয় এবং বলে, এবার থেকে তুই এটা করে দেখ, যদি না কাজে লাগে তাহলে তুই আমাকে তখন বলবি। রিম্পা চলে যাবার পর বাড়িতে প্রতিবেশী দুই মহিলা আসে। দুই শাশুড়ি গিয়ে তাদের সঙ্গে গল্প করতে শুরু করে। যথারীতি ঝিনুক তাদের জন্য চা তৈরি করে নিয়ে আসে।
তোমরা দুজনে সত্যি খুব ভাগ্যবতী। এখনকার যুগে এত ভালো বৌমা পাওয়া কি মুখের কথা? আরে আজকালকার বৌমারা তো শাশুড়ির কাছ থেকে সবকিছু নিয়ে তারপর তাদেরকে ভুলে যায়। আরে কাকিমা, আমার শাশুড়ি মারাও ওরকম নয়, আর আমিও ওরকম বৌমা নয়। আমি জানি আমার মা আর কাকিমা তার সমস্ত গয়না আমাকেই দেবেন। আমি যদি এক্ষুনি চাই এক্ষুনি ওনারা দিয়ে দেবেন। কি বলেন আপনারা? ঝিনুকের কথা শুনে প্রিয়া দেবী এবং লেখা দেবী বলেন, আমার সব গয়না? আমার তো মেয়ে আছে, আমাকে তো ওকে দিতে হবে। আমার মেয়েও আশা করে বসে রয়েছে আমার সব গয়না নেবে বলে। আমি বাবা সব গয়না আমার মেয়েকেই দেব। এগুলো কিন্তু ঠিক না। তোমাদের শেষ জীবনে যে তোমাদের সেবা করবে, গয়না কিন্তু তারই পাওয়া উচিত। মহিলারা চলে যাবার পর দুই শাশুড়ি চিন্তায় পড়ে যায়। এরপর থেকে তারা ঝিনুককে দিয়ে কাজ করাতে আর সাহস পায় না। সকালবেলা উঠে ঝিনুক দেখে তার ননদ রান্নাবান্না সব করছে। ঝিনুক শাশুড়ির কাছে গিয়ে জিজ্ঞাসা করাতে তিনি বলেন, বৌমা, রূপালী বলছিল বৌদি কেন রোজ রোজ রান্না করবে? আমিও তোমার সাহায্য করব। তোমার সেবা করার সুযোগ আমি কেন ছাড়বো? সেজন্যই আমি ওকে রান্না করতে দিলাম। প্রত্যেকদিন তোমরা দুজনে মিলেই কিছু না কিছু কাজ করে নিও। ওকেও তো কাজ করার সুযোগ দিতে হবে, কি বলো? এ কথা শুনে ঝিনুক মনে মনে হাসে এবং তার কাকি শাশুড়ির কাছে গিয়ে বলে, কাকিমা, আপনার কিছু কাজ থাকলে বলুন, আমি করে দিচ্ছি। না না মা, আমার বাড়ির সমস্ত কাজ আমি একাই করে নিয়েছি। তাছাড়া তুমি দু বাড়ির কাজ একা কি করে করবে বলো? তুমি বরং আজ থেকে ও বাড়িতেই কাজগুলো সামলাও, এই দিকটা আমি সামলে নেব। এভাবেই রিম্পার দেওয়া আইডিয়া কাজে লাগিয়ে ঝিনুক দুই বাড়ির অত্যাচার থেকে মুক্তি পায়। এরপর থেকে সে আরামের সঙ্গে শ্বশুরবাড়িতে দিন কাটাতে থাকে। কবিতা দেবী তার ছেলে বিকাশকে নিয়ে শ্যামপুর গ্রামে বসবাস করে। গ্রামের সব থেকে ধনী লোক ছিল তারা, কারণ বিকাশের একটা বড় বিজনেস ছিল। সেখানে অনেক অনেক লোকেরা কাজ করে। তারই সাথে বিকাশের একটা ফ্যাক্টরিও ছিল, যেখানে গরিব মানুষেরা কাজ করত। ঠিক সেখানেই কাজ করত গরিব ছেলে মদন। মদন তার মা অঞ্জলি দেবীকে নিয়ে বসবাস করে। মদনের সংসারে অনেকই টানাটানি দিন চলতো, কারণ ফ্যাক্টরিতে মাস শেষ হলে পয়সা দিত, আর এখনকার যুগে ধার তো কেউ দিতেই চাইতো না, যার কারণে তাদের হয়তো একবেলা খেয়ে আর একবেলা শুকিয়ে কাটাতে হতো। এরকম ভাবেই তাদের দিন কাটছিল। দেখতে দেখতে কবিতা দেবী তার একমাত্র ছেলে বিকাশের বিয়ে ঠিক করে ফেলে শহরের একমাত্র ধনী মেয়ে বিলকিসের সঙ্গে। এদিকে মদনের মা অঞ্জলি দেবীও মদনের বিয়ে ঠিক করে ফেলে গরিব পরিবারের মেয়ে জবার সঙ্গে। তারা ছিল অনেকই গরিব। মদন, তুই তোর 2-4 বন্ধু বান্ধবকে নিয়ে গিয়ে বিয়েটা করে নিয়ে চলে আয়। এত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের নিমন্ত্রণ করে খাওয়ানোর মতো তো আমাদের সাধ্য নেই, তাই এটাই কর বাবা তুই। মা, আমি যদি বন্ধু বান্ধব নিয়ে বিয়ে করতে চাই তাহলে পাড়া প্রতিবেশী সকলেই আমাকে খারাপ বলবে। তারা সকলেই বলবে তখন বন্ধুকে খাওয়ানোর মতো টাকা আছে আর পাড়া প্রতিবেশীকে খাওয়ানোর মতো টাকা নেই। বাবা মদন, সে কথা বললে আর কি করা যাবে বল? সকলেই তো আমাদের পরিস্থিতির কথা জানে, কিন্তু সেটা জেনেও যদি সকলে এরকম কথা বলে তাহলে আর আমাদের কিছুই বলার নেই। যে যা ভাবে ভাবুক, তুই 2-4 জনকে নিয়ে গিয়ে বিয়েটা করে নিয়ে চলে আয় বাবা। এদিকে গরিব অঞ্জলি দেবী তার একমাত্র ছেলে মদনের বিয়ে এরকম ভাবেই সেরে ফেলবে ভাবছিল। ওদিকে ধনী কবিতা দেবী তার একমাত্র ছেলের বিয়ে খুবই ধুমধাম করে দেবার আয়োজন করছিল। ওহো, আরে দাদা, আপনারা ফুলগুলো চারিদিকে লাগাবেন তো, এরকম ভাবে বসে থাকলে চলবে না। তাড়াতাড়ি সব ঠিকঠাক করে কাজগুলো সেরে ফেলুন। আর হ্যাঁ, সামনের বড় গেটটাতে বেশি ফুল দেবেন, যত টাকা লাগে লাগুক। আর বড় করে আমার বৌমার নামটা লিখবে, তার সঙ্গে তার পাশে আমার ছেলেটার নামটাও লিখবে। কবিতা দেবী যখন এভাবেই চিৎকার করে করে বলছিল, তখনই তার এক প্রতিবেশী তাকে বলে, দিদি, তুমি এত চিন্তা করছো কেন? এখানে তো সকলেই রয়েছে কাজ করার জন্য, তুমি শুধু শুধু এত চিন্তা করছো। তাছাড়া চারিদিকে তো ফুল খাটানো প্রায় কমপ্লিটই হয়ে গেছে গো। আবার কোথায় কি বাকি রয়েছে বলো তো? আরে চিন্তা করবো না, আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা, চিন্তা না করলে হয় নাকি? কোথায় কি ফুল লাগাতে বাকি আছে সেটাই তো দেখতে হবে, না হলে আমার বৌমা দেখলে রাগারাগি করবে। ভাববে যে এত ধনী পরিবারের বিয়ে হচ্ছে, তা সত্ত্বেও আমার শাশুড়ি মা এত কিপটেমি করেছে। না 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 না, ওসব ভাবার মতো তুমি কি আর কিছু রেখেছো? সব জায়গাতেই তো ফুল দিয়ে ভর্তি করে দিয়েছো, আর কোথাওই দেবার মতো বাকি নেই গো।
এবার তো শুধু গেটটা ওরাই ঠিক করে ফেলবে। বিকাশ, আরে এই বিকাশ, কি রে, তুই কি এখনো পর্যন্ত রেডি হলি না? আর হ্যাঁ, সবকিছু একদম স্টাইলিশ দামি দামি সব পরবি। আমি যেগুলো তোকে দুবাই থেকে কিনে এনে দিয়েছিলাম ওগুলোই পরবি, ওগুলো অনেক কম দামি হয়ে গেছে। এই জামা প্যান্ট ঘড়ি সব মিলিয়ে তো 70,000 টাকার উপরে হয়ে গেছে, আবার তুমি বলছো কম হয়ে গেছে? ওহো, আজকে তোর বিয়ে আর তুই যদি এরকম কম দামি জিনিস পরে যাস তাহলে তোর বউ কি বলবে বলতো? আর তাছাড়া আজকে সকলেই দামি দামি জিনিস পরে, তুইও আজকে ভালো ভালো দামি জিনিস পরে যাবি। আর হ্যাঁ, দামি গাড়িতে করে যাবি, আর ওই বড় গাড়িটা করেই বৌমাকে নিয়ে আসবি। কবিতা দেবী তার একমাত্র ছেলের বিয়েতে কোনো ত্রুটিই রাখেনি। দেখতে দেখতে কিছুক্ষণ পর বিকাশ বড় 4-5টা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে বিয়ে করার জন্য। ওদিকে গরিব মদনও বিয়ে করতে বেরিয়ে পড়ে তার 2-4 জন বন্ধুকে নিয়ে। ছোটখাটো করে বিয়ে করে নিয়ে বাড়িতে চলে আসে। আর ওদিকে বিকাশ তার বউকে বড় গাড়িতে করে নিয়ে আসে। ওদিকে মদন বিয়ে করে বাড়িতে নিয়ে আসার পর তার মা অঞ্জলি দেবী নতুন বৌমাকে বরণ করে বাড়িতে তোলে আর বলে, আসো মা, ভিতরে আসো। আমাদের এই ছোট্ট গরিবের বাড়িতে তোমার পা রাখো। তোমাকে বেশি অনুষ্ঠানের সঙ্গে বাড়িতে নিয়ে আসতে পারলাম না মা। আমার যা আছে তাই দিয়ে আমি তোমাকে নিয়ে এসেছি, আর সেটাই তুমি গ্রহণ করো। আজ থেকে তুমি আমার বাড়ির লক্ষ্মী। মা, এসব আপনি কি বলছেন? এখন থেকে এটাই তো আমার বাড়ি। বাড়ি থেকে বাবা যখন আমাকে বিদায় করছিল তখনই বলেছিল, এখন তোর বাবার বাড়িটা পর হয়ে গিয়েছে আর ওই বাড়িটা আপন হয়ে গিয়েছে, তাই এখন থেকে আপনারা সকলেই আমার আপন। এটা কুড়ে ঘর হোক বা ছাতওয়ালা ঘর হোক, তাতে আমার কোনো কিছুই যায় আসে না। এদিকেই জবা শ্বশুর বাড়িতে প্রবেশ করে। ওদিকে বিলকিসকে তার শাশুড়ি মা বরণ করার সময় অনেক ধুমধাম করে বড় বড় ধনী ব্যক্তিদেরকে নিয়ে এবং অনেক জিনিসপত্রের সাথে তাকে বরণ করে। ও হো মা, আপনারা কতক্ষণ ধরে আমাকে এরকম বরণ করবেন বলুন তো? আরে বাবা, আমার তো গরম হচ্ছে, এত ভারী একটা লেহেঙ্গা পরে আছি, আপনি কি দেখতে পাচ্ছেন না? এবার তো আমাকে একটু রেস্ট নিতে দিন। হ্যাঁ বৌমা, এই তো হয়েই গেছে। তুমি এত তাড়াহুড়ো কেন করছো বলো তো? তুমি এত তাড়াহুড়ো করছো কেন? দেখো, তোমাকে দেখার জন্য কত ধনী পরিবারের ধনী বিজনেসম্যানরা এসেছে, আর তুমি তাদের সঙ্গে না দেখা করার কথা বলছো? এরকম করলে ওনারা তো খারাপ ভাববেন বলো। কে কি ভাববে না ভাববে সেটা আমার জেনে কোনোই দরকার নেই। এখন আমার খুব বিরক্ত লাগছে আর খুব ঘুম পাচ্ছে। বিকাশ, চলো না আমরা রুমে যাই, এখানে আর কতক্ষণ ঠাকুরের মতো দাঁড়িয়ে থাকবো? এই বলে বিলকিস বিকাশকে নিয়ে রুমে চলে যায়। নতুন বৌমার এরকম ব্যবহার দেখে কবিতা দেবী একটু অবাক হয়ে যায়, কিন্তু সে তার ধনী বৌমাকে কিছুই বলে না। এরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। ধনী বৌমা বিলকিস তার শাশুড়ি মার সঙ্গে যা ইচ্ছা তাই ব্যবহার করত। মা, আপনি এতগুলো কাজের লোক কিসের জন্য রেখেছেন? আপনি তো জানেন এই বাড়িতে মাত্র 3 জন মানুষ আমরা, আর 3 জনের রান্নাবান্না আপনি তো করতে পারেন। আপনি তো সবসময় আমাকে কাজ করার কথা বলেন, কিন্তু এই 3 জনের রান্নাবান্না আপনি করতে পারেন না। শুধু শুধু এত কাজের লোককে রেখে টাকা দেওয়ার কি দরকার শুনি? বৌমা, তুমি এই কি কথা বলছো? তুমি তো এই বাড়ির বৌমা, তাই সব কাজটা করার দায়িত্ব তোমার। তুমি কিছু কাজ করছো না, সেজন্যই তো আমাকে এতগুলো কাজের লোক রাখতে হয়েছে। আর তাছাড়া আমিও চাই না যে তুমি কাজ করো। আমি তোমাকে এই কারণেই বলি যাতে তুমি কিছু অন্তত শিখতে পারো। আমি কেন শিখতে যাব কিছু? আপনি তো রয়েছেন সবকিছু কাজ করার জন্য, আর এখন যেহেতু এতগুলো কাজের লোক রেখেছেন তাই জন্য আপনিও তো হাত পা গুটিয়ে বসে থাকেন। আপনি কিরকম যে কাজের লোক রেখেছেন কে জানে? এখনো পর্যন্ত নাস্তা জল খাবার কিছুই দিয়ে গেল না। বৌমার অসুবিধা হওয়ার কারণেই কবিতা দেবী বৌমার ভালোর জন্য 5-6টা কাজের লোক রেখে দিয়েছেন, কিন্তু তার সত্ত্বেও বিলকিসের মুখের কথা যেন শেষ হয় না। এদিকে গরিব বৌমা জবা তার শাশুড়ি মা অঞ্জলি দেবীকে বলে, মা, আপনি কিসের জন্য এত সব কাজ করছেন? রান্না বান্নার বাকি যা যা কাজ আছে এই সবই তো আমার কাজ। আপনি কেন এত কাজ করতে যাবেন বলুন তো? আপনার তো এখন বয়স হয়েছে, এতদিন ধরে আপনি এই সংসারটাকে সামলে এসেছেন, এবার আপনি একটু রেস্ট নিন আর আমাকে কাজগুলো করতে দিন। বৌমা, এই কয়েকদিন হলো বিয়ে হয়েছে তোমার, আর এখন থেকেই তুমি যদি সব কাজ করে ফেলো তাহলে আমি তো একদম পুরোপুরি বসে যাব। যখন আমার শরীর অসুস্থ হবে তখন তো তোমাকেই করতে হবে। এখন আমার শরীর ভালো আছে, এখন আমাকেই করতে দাও মা। না না, ও কথা বললে হয় নাকি? যদি আপনার ছেলে শোনে যে আমি আপনাকে কাজ করাচ্ছি তাহলে আপনার ছেলে আমাকে অনেক রাগ করবে। আপনি এখানে চুপ করে বসুন আর আমি কি করছি দেখুন।
আর হ্যাঁ, যদি কিছু ভুল হয় তাহলে আমাকে বলে দেবেন। জবার এরকম ভালো ব্যবহার দেখে অঞ্জলি দেবী অনেক খুশি হয়। জবাদের শাশুড়ি মাকে অনেক ভালোবাসে। গরিব হওয়া সত্ত্বেও জবার মুখে কোনো চিন্তার ভাঁজ থাকতো না। তাদের মধ্যেও এরকম ভালোবাসাতেই তাদের সংসার পরিপূর্ণ ছিল। এরকম ভাবে দেখতে দেখতে বিয়ের বেশ কিছু মাস কেটে যায়। কয়েক মাস পর ধনী বৌমা তার শাশুড়ি মা কবিতা দেবীকে খুশির খবর জানায়। মা, আপনি দিদা হতে চলেছেন, আমি প্রেগনেন্ট। কি সত্যি বৌমা? আজ আমি অনেক খুশি। তুমি আজ আমাকে এরকম হঠাৎ করে একটা খুশির খবর জানাবে আমি তো একেবারে ভাবতে পারিনি। এদিকে ধনী বৌমা যেমন গর্ভবতী হয়েছিল, ওদিকে গরিব বৌমা জবাও গর্ভবতী হয়েছিল। সেও তার শাশুড়ি মাকে খুশির খবর জানায়। খুশির খবর পেয়ে অঞ্জলি দেবী অনেক খুশি হয়। এদিকে ধনী বৌমা বিলকিস, সে তো আর রুম থেকে বাইরেই বার হতো না। কবিতা দেবী তাকে সবসময় মাথায় তুলে রাখতো। খাবার দাবার, জামা কাপড় সবকিছুই তার ঘরের মধ্যে পৌঁছে দিত। বিলকিসের আশেপাশে সবসময় কাজের লোকেরা ঘোরাফেরা করত, কখন কোনটা কি দরকার পড়ে সেই কারণে। এদিকে গরিব বৌমাকে নিজে হাতেই সবকিছু বানিয়ে নিজেকে খেতে হতো। এরকম ভাবেই 7 মাস কেটে যায়। 7 মাস পর তাদের স্বাদের অনুষ্ঠান করবে বলে ঠিক করে। স্বাদের অনুষ্ঠানের জন্য ধনী বৌমা শাশুড়ি মাকে নিয়ে একটা শপিং মলে যায়। সেদিন গরিব অঞ্জলি দেবীও তার বৌমাকে নিয়ে যায়। বৌমা দেখো না, এখানে তো অনেক সুন্দর সুন্দর শাড়ি রয়েছে। যদি কিছু পছন্দ হয় তাহলে তোমাকে তো পড়তে হবে একদিনের জন্য। অঞ্জলি দেবীর মুখে এরকম কথা শুনে দোকানদার তাকে অনেক দামি দামি শাড়ি বার করে দেখাতে থাকে, কিন্তু দাম শুনেই তারা এক পা পিছু করে নেয়। তখন সেখানে কবিতা দেবী আর বিলকিস আসে। কি ব্যাপার দাদা, আপনি এত রেগে রয়েছেন কেন? ওহো দাদা, আপনিও না দেখতে পাচ্ছেন না এনারা কত গরিব ভিখিরি? এনাদের জামা কাপড়, শাড়ি টাড়ির অবস্থা দেখেছেন তো? এরকম অবস্থাতে দোকানে ঢুকতে দেওয়াই উচিত ছিল না আপনাদের। আচ্ছা বাদ দিন, ওনাদের আগে দোকান থেকে বার করুন, তারপর আমাকে সুন্দর একটা দামি শাড়ি দেখান। বিলকিসের মুখে এই কথা শুনে অঞ্জলি দেবী আর জবার অনেক কষ্ট হয়, কিন্তু তারা কিছু না বলেই সেখান থেকে বাইরে বেরিয়ে আসে এবং বাইরে এসে তারা একটা ফুটপাত থেকে কম দামি শাড়ি কিনে বাড়িতে ফিরে আসে। আর ওদিকে বিলকিস অনেক দামি দামি শাড়ি কিনে নিয়ে বাড়িতে ফিরে যায়। পরের দিন বিলকিস সুন্দর ভালো শাড়ি পরে মেকআপ করে সকলের সামনে এসে বসে। তখন সকলেই অনেক দামি দামি ফল গিফট করে এবং শাড়ি, সোয়েটার, বাচ্চার জন্য অনেক কিছু উপহার দেয়। আর এদিকে গরিব বৌমাকে কিছুই দেয় না, কারণ কাউকে বলার মতো তাদের কোনোই সাধ্য ছিল না। শুধু শাশুড়ি মা একটা বাক্স থেকে পুরানো সোয়েটার বার করে জবার কোলে দেয়। জবা তাতেই অনেক খুশি হয়ে যায়। ধনী বৌমাকে যখন সকলে গিফট দেওয়া শেষ করে, তখন তার শাশুড়ি মা তাকে একটা বড় সোনার নেকলেস উপহার দেয়, যেটা বিলকিস দেখেও না দেখার ভান করে এবং তাড়াতাড়ি করে উঠে পড়ে এবং সবকিছুই তার কোল থেকে পড়ে যায়। সেটা দেখে শাশুড়ি মা অনেক রেগে যায়। তখন বিলকিসের মা বলে, বিলকিস, তুই এটা কি করলি? দেখ, তোর তো বিয়ে হয়ে গেছে, তোর শাশুড়ি মাই আগে, আমি নয়। তুই এত সব জিনিসপত্র কোল থেকে ফেলে দিলি। তুই কি জানিস গরিব লোকেরা এসব কিছুই পায় না, তাদের জীবনে এসব কিছুই হয় না, আর তুই পেয়েও সেগুলোর মর্ম বুঝতে চাইছিস না। মায়ের মুখে এসব কথা শুনে বিলকিস তখন তার নিজের ভুল বুঝতে পারে এবং নিজের ভুল বুঝতে পেরে তার শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয়। তারপর বিলকিস অঞ্জলি দেবীর বাড়িতে আসে। অঞ্জলি দেবীর কাছে আর জবার কাছেও ক্ষমা চেয়ে নেয়। তারপর তাদেরকে গাড়িতে করে নিজেদের বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে দুজনের একসঙ্গে আবারও স্বাদের অনুষ্ঠান শুরু হয়।